ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। কাল হতাহতদের জন্য বিশেষ প্রার্থনা। মাইলস্টোন ট্র্যাজেডি পুঁজি করে পুনর্গঠিত হচ্ছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই পদযাত্রা থেকে ফের স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি। এবং পদ্মায় তীব্র ভাঙন, ঘরবাড়ি ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীন, প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৫ জনের ডিএনএ টেস্ট করে মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। এদিকে দুপুর ২টার আগে গণমাধ্যমকে নিহত, আহত ও নিখোঁজের তথ্য দিয়েছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুর্ঘটনায় স্কুল শাখার ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ২ জন অভিভাবক সহ ২২ জন নিহত হয়েছে। গুরুতর আহতের সংখ্যা ৫১ জন, যার মধ্যে শিক্ষার্থী আছেন ৪০ জন আর শিক্ষক ৭ জন। আর এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পর মাঝপথ থেকে আবারও চট্টগ্রামে ফিরে গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। তবে বিমানটিতে থাকা ২৮৭ যাত্রী নিরাপদে রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, BG148 নামের এই ফ্লাইটটি সকাল ৭টা১৫ দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর ৮টা৩৭ বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তবে মাঝপথে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয় ২৫ মিনিট পর বিমানটি আবারও চট্টগ্রামে ফিরে যায় এবং নিরাপদে অবতরণ করে। বর্তমানে বিমানটি চট্টগ্রাম বন্দরে রাখা হয়েছে। এদিকে সকাল ১০টা৫০ ২৮৭ জন যাত্রীকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। উন্নয়ন শুধু রাজধানী কেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন করতে হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দেশের স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির পদযাত্রার ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত মঞ্চের সমাবেশে যোগ দিয়ে কথা বলেন তারা। আজিজুল সঞ্চয়কে সাথে নিয়ে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া রেলগেট থেকে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে সমাবেশে যোগ দেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় সমাবেশে যোগ দেয় শত শত মানুষ। জুলাই আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সাহসী ভূমিকা স্মরণ করে প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টনে জোর দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা দেশে গ্যাস সরবরাহ করা হলেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এই ধরনের বৈষম্য আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই তিতাস গ্যাস ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না, যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন হতে হবে। এদিকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলায় অনার্স পড়ে কিভাবে স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব পেলেন সে প্রশ্ন তোলেন তিনি। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। আমরা যখন সংস্কারের কথা বলি, তখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবার কথা বলি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অর্ধ শতাব্দী ধরে দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে।
এর আগে দিনের শুরুতেই 22 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। এছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব সহ জেলা নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেন তারা। খালেদ সাইফুল্লাহ, এখন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া হয়ে এনসিপির জুলাই পদযাত্রা এখন হবিগঞ্জে। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, জুলাই মাস জুড়েই কিন্তু এনসিপির পদযাত্রা চলছে। এখন ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জের দিকে জুলাই পদযাত্রা, এখন আসলে সেখানকার পরিস্থিতি কি এবং পদযাত্রার কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, আজকে আসলে বিকেল 3টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে এনসিপির যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা হবিগঞ্জে এসে পৌঁছেছেন এবং সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে, অর্থাৎ তাদের যে শহীদ পরিবার যারা আছে তাদের সাথে কথা বলে এই মুহূর্তে তারা হবিগঞ্জ শহরে হবিগঞ্জ সার্কিট হাউসের সামন থেকে তারা এই পদযাত্রা শুরু করেন। এখানে আসলে হাজারো নেতাকর্মী তাদের আজকের এই যে জুলাইয়ের যে পদযাত্রা বা এনসিপির যে কর্মসূচি দেশব্যাপী, সেই কর্মসূচিতে তারা কিন্তু অংশ নিয়েছেন। ইতিমধ্যে এই যে পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম রয়েছে, ডাক্তার তাসনিম যারা সহ মুখ্য সংগঠক যারা আছেন সবাই কিন্তু তারা এখানে অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ সকল কেন্দ্রীয় নেতারাই কিন্তু তারা এই মুহূর্তে পদযাত্রা নিয়ে তারা যাচ্ছেন হবিগঞ্জ যে পৌর মার্কেট আছে সেই পৌর মার্কেটের মাঠে। এখান থেকে তাদের যে বিষয়টি জানাচ্ছেন যে জুলাইয়ের আন্দোলনে তারা যেটি করেছিলেন সেটি হচ্ছে যে একটি নতুন দেশের যে স্বপ্ন দেখেছিলেন, সেই নতুন দেশের স্বপ্ন থেকে তারা নতুন করে তারা এটি তারা দিচ্ছেন এবং যে কোনোভাবে হোক সেটি মানুষের এত পরিমাণ স্রোত বা এত পরিমাণ ঢল আসলে এখান থেকে দেখানোটা আসলে খুবই মুশকিল, কারণ যথেষ্ট নেতাকর্মী এনসিপির যে সকল নেতাকর্মী আছেন তারা এখানে যুক্ত হয়েছেন এবং মানুষকে কন্ট্রোল করা অনেকটা মুশকিল। যদিও আজকে তারা এখানে হবিগঞ্জে একটি সমাবেশ করবেন, সেই সমাবেশ থেকে আজকের হবিগঞ্জের যে কার্যক্রম শেষ করে তারা সুনামগঞ্জের দিকে রওনা হবেন এবং এই সুনামগঞ্জে যাওয়ার পর পুরো সিলেট বিভাগের যে 4টি জেলা আছে সেই 4 জেলায় তারা কর্মসূচি রয়েছে। তো সব মিলিয়ে আমরা যেটি বলছিলাম যে আসলে এটি হচ্ছে আজকে এই চলমান রয়েছে এবং আমরা পরবর্তীতে হয়তো বা আপনাদেরকে এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আজকে হবিগঞ্জের যে কর্মসূচির এটি সর্বশেষ তথ্য। এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। শরীয়তপুর ও চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও শেষ রক্ষা হচ্ছে না, উল্টো কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন। ভাঙন রোধে তাই দ্রুত সময়ে স্থায়ী ব্যবস্থা করার দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পদ্মা নদীর ভাঙন কেড়ে নিয়েছে সর্বস্ব। পারে দাঁড়িয়ে ভিটেমাটি নদীগর্ভে বিলীন হতে দেখাই যেন নিয়তি। শরীয়তপুর জাজিরার সাত্তার মাতবর বাজারের খোকন শিকদার 5 ভাইয়ের যৌথ ব্যবসা প্রতিষ্ঠান, সেখানকার আয়েই চলে সংসার। বর্তমানে আগ্রাসী পদ্মা আশ্রে পড়ছে সেই দোকানের দোরগড়ায়। ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে দোকানের বেশিরভাগ মালামাল। পরিবারটির কপালে তাই চিন্তার ভাঁজ। আমাদের একবার দোকানের কাছে নদী এসে বসে, এখন আমরা কোথায় যাব, এখন দিশেহারা, এখন মানে কোথায় যায় আশ্রয় নিব, আমাদের সেই জায়গাটুকু এখন নাই। স্থানীয় বাজারটির সব ব্যবসায়ীর অবস্থাই একই। চলতি মাসেই পদ্মা নদীর ভাঙনে সরিয়ে নেওয়া হয়েছে 33টি দোকান। বাজারটি রক্ষা করা না গেলে পথে বসতে হবে এখানকার অন্তত 200 ব্যবসায়ীকে। ভাঙন রোধে তাই দ্রুত সময়ে স্থায়ী ব্যবস্থা করার দাবি তাদের। বাজারের অবস্থা খুবই খারাপ। যদি আমার দোকান থেকে একটু দূরে আছে, যদি এই ভাঙাই জায়গা, তো আমি কোথায় যাব আর কিভাবে চলবো? আমার না খায়া মরতে হবে। আমার 4-5টা ঘর ছিল, একটা সরাইছি আর বাকিগুলো এখন সরাইতে আছি। এরপরও আল্লাহ পাক যেন আমাদের এগুলা আল্লাহ পাক রক্ষা করে, তার কারণ এগুলো আমাদের বাপ দাদার ঐতিহ্য রক্ষা করছে। কালকা বলে মাটি কম পড়ছে বালু বস্তায়, আজকে সকালে মাপা হইলো 20 কেজি কম পাইছে, 20-22 কেজি। হে লেখা দিয়েছে, সেনাবাহিনীর লোক ছিল। আজকে দেখলাম দিন পরে খুললা হইলো, পরে 1 গামলা করে ভরে দিছে। পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও শেষ রক্ষা হচ্ছে না, উল্টো কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মধ্যে পদ্মা সেতুর প্রকল্প রক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশের বিলীন হয়েছে 555 মিটার।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতেও ভাঙন দেখা দিয়েছে। নারায়ণপুর ইউনিয়নের গাউনিয়া বাগপাড়া থেকে খলিফার চর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকায় বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সরিয়ে নেওয়া হয়েছে ভাঙন আতঙ্কে থাকা ইউনিয়ন পরিষদের দোতলা ভবন ও ঘরবাড়ি। নদীর পানি টানা 20 দিন থেকে বৃদ্ধি হওয়ার ফলে নদী ভাঙ্গন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলে প্রায় আশ্বস্ত করে আমাদের, কিন্তু তার প্রতিফলন আমরা এখন পর্যন্ত পাই নাই। পাশে আমাদের একটা যে বাজার আছে ঐতিহ্যবাহী নারায়ণপুরের, আমাদের জন্মের পর থেকে দিয়ে বাজারটা অর্থাৎ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউবের কাজ চলমান রয়েছে। টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শোভন মাহমুদ খান, এখন। রাঙ্গামাটির বাখাইহাট সাজেক সড়কের 4 স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছেন প্রায় শতাধিক পর্যটক। সড়কের 2 প্রান্তে পর্যটক সহ স্থানীয়দের যাতায়াত বন্ধ রয়েছে। ভোরে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সাজেক সড়কের চম্পাতলি ও নন্দারাম নামক এলাকায় এই ঘটনা ঘটে। এর মধ্যে চম্পাতলিতে প্রায় 50 মিটার সড়ক এবং নন্দারাম এলাকায় 3টি সড়কের কিছু অংশ পাহাড় ধসে সম্পূর্ণভাবে মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। খবর পেয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মাটি সরানোর কাজ শুরু করে। তবে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ধীর গতিতে চলছে কাজ। সাজেক রিসোর্ট মালিক সমিতি জানায়, সাজেক থেকে প্রতিদিন সকাল 10:30 ও দুপুর 2:30টায় পর্যটকবাহী গাড়িগুলো ছেড়ে যায়, কিন্তু আজ সড়ক বন্ধ থাকায় সকাল 10:30টার গাড়িগুলো যেতে পারেনি। এতে সাজেকে 6 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। অতিবৃষ্টির কারণে পাহাড়ের একাংশ ধসে গিয়ে এ অবস্থা তৈরি হয়েছে। তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। গাজীপুরে অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী হৃদয়ের মরদেহের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে তুরাগ নদের কট্টা ব্রিজ এলাকায় প্রায় 5 ঘন্টা অভিযান চালায় ফায়ার সার্ভিস। তুরাগের তীব্র স্রোত ও ঘোলা পানির কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী হৃদয়। হত্যাকাণ্ডের প্রায় 1 বছর হলেও এখনও মরদেহের সন্ধান পায়নি স্বজনরা। পরে তার পরিবারের পক্ষ থেকে মামলা করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত কার্যক্রম শুরু করে। এর অংশ হিসেবে মরদেহের সন্ধানে তুরাগ নদীতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। অন্যদিকে নেত্রকোনায় 2 বাসের সংঘর্ষে আরও 20 জন আহত হয়েছেন। সকালে ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে ঢাকামুখী রয়্যাল পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে আরও 1 জনের মৃত্যু হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। অন্যদিকে সকাল 7:30টার দিকে নেত্রকোনা সদরের ঠাকুরকোনা এলাকায় যাত্রীবাহী 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত 20 যাত্রী। আশঙ্কাজনক 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে। আপনার এই টার্নিংটার ব্যাপারে অনেকবার উপদেষ্টা পরিষদে অনেকেই আছেন যারা ফ্যাসিস্ট হাসিনার সাথে জড়িত ছিলেন। তাদের অনেকেই হয়তো নির্বাচন চাইবে না, তবে প্রধান উপদেষ্টার উচিত সঠিক সময়ে নির্বাচন দেয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপি কর্তৃক নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে রিজভী বলেন, বিএনপি সারা দেশে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এ সময় তিনি আরও বলেন, কোনো উপদেষ্টা বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন, যার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাইকে স্টেজ থেকে নেমে দেওয়ার জন্য করা হচ্ছে। ঠিক এইভাবেই চলছে, এর কোনো পরিবর্তন নাই। তো সংবিধানও তো কোনো কুতুব মিনার না। নাটোরের
বড়াই গ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার বেলা 2টার পর সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা খাতুন সহ একই পরিবারের 4 জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে পাশাপাশি 4টি কবরে তারা চিরনিদ্রায় শায়িত হন। এর আগে ময়নাতদন্ত শেষে গত রাত 8টার দিকে মরদেহগুলো দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বাড়িতে এসে পৌঁছে। বুধবার সকাল 10:30টার দিকে বড়াই গ্রাম তরমুজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 6 জন এবং হাসপাতালে আরও 2 জন মারা যান। বরিশালে একটি টেক্সটাইলে আগুন লেগে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ জিনিসপত্র, তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। বিকেলে নগরীর রূপতলির এলাকায় সোনারগাঁ টেক্সটাইল মিলের 3 নম্বর ইউনিটে হঠাৎ করে আগুন লাগে। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় টেক্সটাইলের গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিসপত্র। এদিকে আগুনের সূত্রপাত দেখে ইউনিট থেকে বেরিয়ে যান কর্মীরা। খুব সহজেই বেরিয়ে যাওয়ায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানান তারা। ফায়ার সার্ভিস বলছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।